প্রিয় শিক্ষার্থীরা, আবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইংলিশ ক্লাসে। ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। একদম সহজ একটা বিষয়, যেটা তোমাদের সবার জানা দরকার। শুধু প্রত্যেকটা যারা ইংরেজি ভাষা শিখতে চায়, ইংরেজি সেন্টেন্সগুলো ভালো করে লিখতে চায়, করতে চায়, তাদেরকে এই অংশটা খুবই ভালো করে জানতে হয়। আমি এখানে একটা ছবি দিয়েছি, গাছের ছবি দিয়েছি। আমরা এই গাছটাকে লক্ষ্য করি। দেখো কি হলো, গাছটি দুইটা অংশে ভাগ হয়ে গেল, একটা উপরের অংশ, একটা নিচের অংশ। নিচের অংশ একটা, উপরের অংশ একটা। খেয়াল করেছো? উপরের অংশ, নিচের অংশ। একটা গাছকে আমরা দুই ভাগে ভাগ করি। কোনো একটা অংশকে বাদ দিলে আমার গাছ হবে না। যদি নিচের অংশ বাদ দিই, উপরের অংশ শুধু থাকলেই গাছ হবে না। আবার নিচের অংশ থাকলো, উপরের অংশ বাদ দিলাম, তাহলে কিন্তু গাছ থাকবে না, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি গাছ হবে না। এখন এই দুইটা অংশ যখন একত্রিত হলো, তখন কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ একটা গাছ হয়ে গেল। এখানে একটা মাছের ছবি দিয়েছি, দেখো তো, দুইটা মাছ, এই মাছটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা পূর্ণাঙ্গ মাছ। এটা একটা সামনের সাইড অর্থাৎ ফ্রন্ট পার্ট, আর একটা আছে ব্যাক পার্ট অর্থাৎ পিছনের অংশটা, নিচের অংশ। তাহলে এই দুইটা মিলে কি হলো, একটা কমপ্লিট ফিশ, একটা পূর্ণাঙ্গ একটা মাছ হয়ে গেল। দেখেছো, একটা অংশকেও কিন্তু আমরা বাদ দিতে পারছি না। ঠিক একইভাবে আমরা এখানে একটা সেন্টেন্স দেখি, দ্য ওয়ার অফ 1971 ব্রট আওয়ার ফ্রিডম। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, দুইটা অংশে ভাগ করলাম। দ্য ওয়ার অফ 1971 প্রথম অংশ, এবং পরের অংশে ব্রট আওয়ার ফ্রিডম, এটা হলো সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় অংশ। এই দুইটা অংশ মিলে আমাদের এখন কি হলো, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে গেল। ঠিক একইভাবে যেরকম একটা গাছকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক এখানেও একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হলো। ওই দুইটা অংশ যখন একত্রিত হলো, তখন একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হলো। তাহলে এই যে আমাদের সেন্টেন্স এবং ইমেজ, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইমেজ এন্ড টেক্সট? এই সেন্টেন্স এবং টেক্সট দ্বারা, অর্থাৎ ছবি দ্বারা এবং এই বাক্যটা দ্বারা তোমরা কি বুঝতে পেরেছো? একটা সেন্টেন্স এবং এর পার্টস, সেন্টেন্স এন্ড ইটস পার্টস, সেন্টেন্স এবং তার অংশ। তাহলে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পার্টস অফ আ সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সের অংশ মূলত কয়টি ভাগে ভাগ করা হয়, এবং সেন্টেন্স, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স কয় ভাগে ভাগ করলে বা কিভাবে সাজালে একটি সুন্দর সেন্টেন্স হয়, আর সেইভাবে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, পার্ট অফ সেন্টেন্স। আর এই পার্টটা আমরা শিখে যে জিনিসগুলো আমরা শিখবো, আজকে আলোচনা করে যে জিনিসটা শিখবো, তা হলো আমরা এই পার্টটা শেষ করার পরে কি করতে পারবো, উইল বি এবল টু ডিফাইন সেন্টেন্স, আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা করতে পারবো। নো দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের কয়টি পার্ট আছে, ভাগ আছে, সেটা আমরা দেখতে পারবো। আইডেন্টিফাই দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স, এবং একটি সেন্টেন্সের যে আলাদা আলাদা ভাগগুলো আছে সেগুলো শনাক্ত করতে পারবো। তারপর কি করবো, টু ম্যাচ সাবজেক্ট এন্ড প্রেডিকেট, তারপরে সাবজেক্ট এবং প্রেডিকেটকে একত্রিত ভাবে আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে পারবো, ম্যাচিং করতে পারবো। তো ঠিক আছে, আমরা কাজটা করি এখন। দেখো, একটা ছোট্ট বাবু কি সুন্দর করে হাসি দিয়েছে, ছবিটা দেখো, a baby laughs। এখন দেখো এই সেন্টেন্সটাকে আর একটা সুন্দর একটা ছবি দেখাবো তোমাদের, একটা ভিডিও আমরা দেখি, সুন্দর একটা ভিডিও আমরা উপভোগ করবো এখন। দেখো, একটা সুন্দর ভিডিও ক্লিপ, যেখানে কয়েকটি শিশু হাঁটছে। লক্ষ্য করেছো কত সুন্দর বাবুরা? এখান থেকে আমরা কি লক্ষ্য করলাম, বেবিস আর লাফিং, কি করছে, শিশুরা হাসছে। কয়টি বেবি ছিল? তিনটি বেবিস, এর সঙ্গে আমরা থ্রি যোগ করলাম, থ্রি বেবিস আর লাফিং। তাহলে সেন্টেন্স দুটো আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, থ্রি বেবিস আর লাফিং। এই থ্রি বেবিস এর প্রথম দেখো, থ্রি বেবিস, এটা একটা
দ্বিতীয় অংশ আর লাফিং। প্রথম অংশ 3 বেবিজ, দ্বিতীয় অংশ আর লাফিং। তাহলে এই 3 বেবিজ এটাকে আমরা কি বলবো, আর এই যে পরের অংশ এটাকে কি বলবো? এই 3 বেবিজ এটা হলো একটি সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? কর্তা, অর্থাৎ সেন্টেন্স এর যে অংশটি ক্রিয়া সম্পন্ন করে সেটা হলো কর্তা। আর পরের অংশ যেটা আর লাফিং, এটা প্রেডিকেট, অর্থাৎ ভার্ব সহ বাকি অংশ যা থাকে সেটা। বাকি অংশ বলতে এখানে অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অর্থাৎ সাবজেক্টের পরে যে অংশটা আছে সেটাকে আমরা প্রেডিকেট হিসেবে ধরে নেব। তাহলে আমাদের মূল সেন্টেন্স কি হয়? 3 babies are laughing। এভাবে আমরা সেন্টেন্সটাকে ভাগ করে আবার নতুন করে আমরা সাজিয়ে নিতে। তাই আমরা কি করতে পারি? সো উই ক্যান সি there are two parts of a sentence। আমরা বলতে পারি একটি সেন্টেন্সের কয়টি ভাগ থাকে? পার্ট, অংশ থাকে কয়টা? দুইটা অংশ, মূলত দুইটা অংশ থাকে। কি অংশ? একটা সাবজেক্ট, অন্যটা হলো প্রেডিকেট। এখানে আমরা একটা ছবি দেখি। এখানে কি আছে? এখানে কি আছে? কয়েকটি সোলজার্স, সেনাবাহিনী, সৈনিক। আর এখানে কি করছে? সেই সৈনিকগুলি কি করছে? এখন যুদ্ধ করছে। তাহলে সোলজার্স ফাইট। সোলজারদের কাজ হলো ফাইট করা, যুদ্ধ করা। সোলজার ফাইট। দ্বিতীয়টা আওয়ার সোলজার্স। আওয়ার সোলজার্স, এই সোলজার্স এর পূর্বে আমরা নতুন আরেকটা শব্দ যুক্ত করে দিয়েছি। এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার সাথে আমরা কিন্তু নতুন কিছু যোগ করে দিতে পারি। যোগ করে দিয়েও কিন্তু সেই সাবজেক্টটা আমরা মডিফাই করতে পারি। এখানে আওয়ার সোলজার্স, সোলজারের সাথে আওয়ার যুক্ত হয়েছে। এরকম আরো অনেক কিছু যুক্ত হতে পারতো। তারপরে যখন ভার্ব যুক্ত হলো, ভার্ব থেকে বাকি অংশ ফাইট, ফাইট ব্যাটলস। এখানে শুধুমাত্র ফাইট আছে, শুধু ভার্ব থেকেও হতে পারে প্রেডিকেট, এবং ভার্বের পরে যে অংশ আছে ভার্ব সহ বাকি অংশটা প্রেডিকেট। তাহলে কি হলো? সোলজার্স, আওয়ার সোলজার্স। একটি ওয়ার্ডে একটি সাবজেক্ট হতে পারে, আবার একাধিক ওয়ার্ডে সাবজেক্ট হতে পারে। তাহলে সাবজেক্ট বলতে আমরা কি বলছি? সাবজেক্ট মে বি আ সিঙ্গেল ওয়ার্ড অর মোর দ্যান আ সিঙ্গেল ওয়ার্ড। অর্থাৎ সাবজেক্ট একটি শব্দ হতে পারে, একের অধিকও হতে পারে। সো তাহলে আমরা কি বলতে পারি? উই ক্যান ফাইন্ড আউট আ সাবজেক্ট বাই আস্কিং আ কোশ্চেন টু ভার্ব উইথ হু অর হোয়াট। অর্থাৎ আমরা একটি সেন্টেন্সে যে ভার্ব থাকে, ভার্বকে যদি কে বা কি দ্বারা প্রশ্ন করি তাহলে যেটা আমরা পাবো, যে উত্তরটা পাবো, কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে হলো আমাদের সাবজেক্ট। সোলজার্স ফাইট, সোলজার্স ফাইট, অর্থাৎ সৈন্যরা যুদ্ধ করে। আওয়ার সোলজার্স ফাইট, আমাদের সৈন্যরা যুদ্ধ করে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, দেখি এখানে খেয়াল করো, একটু অনুসরণ করো যে হু ফাইট, কারা যুদ্ধ করে। এখানে ফাইট, আমি ফাইটকে প্রশ্ন করলাম যে কারা যুদ্ধ করে। তাহলে কারা করে? সোলজার্স এবং আওয়ার সোলজার্স। সোলজার্স হতে পারে, আওয়ার সোলজার্স হতে পারে। সো এই সোলজার্স এবং আওয়ার সোলজার্সটা হলো সাবজেক্ট। আবার দেখো, ফলো এগেইন। সোলজার্স ফাইট, আওয়ার সোলজার্স ফাইট, হোয়াট ডু সোলজার্স ডু। এই যে বলছি হোয়াট ডু সোলজার্স ডু, সোলজাররা কি করে? সোলজাররা কি করে? ফাইট। সোলজাররা কি করছে? অর্থাৎ সাবজেক্টটা কি করছে? ফাইট করছে। হোয়াট ডু আওয়ার সোলজার্স ডু, আমাদের সোলজাররা কি করে? তারাও কি করে? আওয়ার সোলজার্স কি করে? ফাইট হার্ড ব্যাটল। তাহলে ফাইট এবং ফাইট হার্ড ব্যাটল এই দুটো হলো প্রেডিকেট। দুই সেন্টেন্সে দুইটা প্রেডিকেট, একটা ফাইট আর একটা হলো ফাইট হার্ড ব্যাটল, এই দুইটা প্রেডিকেট। তাহলে আমরা কি বলতে পারি? ইট অলসো মে বি আ সিঙ্গেল ওয়ার্ড অর মোর দ্যান আ সিঙ্গেল ওয়ার্ড। প্রেডিকেটও এরকম একটা শব্দ হতে পারে, আবার একের অধিকও হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? We can find out a predicate asking question to subject about his activity. What does the subject do? অর্থাৎ একটি সাবজেক্ট কি করছে সেই সম্বন্ধে যখন জানার জন্য যা প্রশ্ন করা হয়, সাবজেক্টটা কি করছে, তার অ্যাক্টিভিটি, কার্যক্রমগুলো কি, সেটার জন্য জানতে যে প্রশ্ন করা হয় তাকে বলা হয় প্রেডিকেট।
তাহলে এখানে দেখি সেন্টেন্সটা, হোয়াট ডু দ্য সাবজেক্টস ডু। এখানে সাবজেক্ট কি আছে? সোলজার্স। সোলজাররা কি করছে? সোলজাররা ফাইট ফাইট হার্ড ব্যাটল, অর্থাৎ যুদ্ধ করে এবং কঠিন যুদ্ধ করে। সো দে আর প্রেডিকেট। এই অংশটা অর্থাৎ ফাইট এবং ফাইট হার্ড ব্যাটল, এই দুইটা হলো প্রেডিকেট। তবে একটা জিনিস তোমাদের এখানে খেয়াল রাখতে লক্ষণীয়, সবসময় মনে রাখবে, যেটা a subject will always contain a person or a thing or equivalent of a person or a thing। তার মানে কি, একটি সাবজেক্ট always contain a person, একটি সাবজেক্টে একটি পার্সন অবশ্যই থাকবে, or a thing কোনো একটা জিনিস, আর সাবজেক্ট ইকুইভ্যালেন্ট যারা পার্সনের মতো করে, পার্সন হতে পারে, পার্সন ইকুইভ্যালেন্ট হতে পারে। A predicate always contains a verb along with other verbs। আর প্রেডিকেট কি থাকবে? এখানে একটা ভার্ব থাকবে, ভার্বের সাথে অন্য কিছু থাকবে, এটা হলো প্রেডিকেট। তাহলে দেখি, লেট আস প্র্যাকটিস সাম সাবজেক্টস এন্ড প্রেডিকেটস। আমরা এখন কিছু সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আমরা একটু অনুশীলন করি। তাহলে সাবজেক্ট গুলো এখানে দেখো, এই দেখে সাবজেক্ট, ভার্ব, বার্ডস, the birds, some birds, good boys, the little child, to air, our class captain, it, you, God, এগুলো সব সাবজেক্ট। এখানে দেখো কোনটাতে বেশি আছে, একের অধিক আছে, কোনটাতে একটি শব্দ আছে, কোনটাতে একের অধিক আছে। প্রেডিকেট কি? এখানে বার্ডস ফ্লাই, একটা ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে ফ্লাই ও প্রেডিকেট হতে পারে একটা ওয়ার্ডেও, এবং ফ্লাই ইন দ্য স্কাই এই পুরো অংশেও একটা প্রেডিকেট হতে পারে। ডোন্ট ফ্লাই ইন দ্য স্কাই, সাম বার্ডস ডোন্ট ফ্লাই ইন দ্য স্কাই। ডোন্ট ফ্লাই ইন দ্য স্কাই আরেকটু লম্বা কিন্তু হয়েছে এখানে, অর্থাৎ সাহায্যকারী ভাব সহ বাকি অংশ যা আছে সেটা কিন্তু প্রেডিকেটের মধ্যেই পড়ছে। আর অলওয়েজ ফাংচুয়াল, এখানে বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে যা আছে বি ভার্ব সহ বাকি অংশ প্রেডিকেট। ইজ স্লিপিং, এখানে সাহায্যকারী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব রয়েছে, দুইটা মিলে একটি প্রেডিকেট রয়েছে। ইজ হিউম্যান, টু ইজ হিউম্যান, এখানে বি ভার্ব রয়েছে এবং পরে অবজেক্টে রয়েছে, এটাকে প্রেডিকেট বলে। এভাবে ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইজ টেরিবল, হ্যাভ ডান ওয়েল, লাভ ইউর এনিমিজ, মে হ্যাভ মার্সি অন আস, গড মে হ্যাভ মার্সি অন আস। এই মে হ্যাভ মার্সি এটা একটা প্রেডিকেট। তাহলে ঠিক আছে, আমরা এখন দেখি একটা শূন্যস্থান পূরণ করি। সাবজেক্ট এবং প্রেডিকেট, আমি এখানে একটা ছবি দিয়েছি। কি করছে? এটা কি? একটা ছবি। ছবিটা কি? পাখি। পাখি কি হচ্ছে? উড়ছে। তাহলে এখানে সাবজেক্ট তো পাখি, হ্যাঁ, তাহলে প্রেডিকেট কি হবে? ওড়ে। তাহলে এখানে পরেরটা কি আছে? ঘোড়া। কি করছে? দৌড়াচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? কি দৌড়াচ্ছে? ঘোড়া দৌড়াচ্ছে। আর এখানে পাখি কি করছে? পাখি কি করছে? পাখি উড়ছে। তারপরে খেলোয়াড়রা কি করছে? খেলোয়াড়রা খেলছে। এখানে প্রেডিকেট কি? এখানে প্রার্থনা করছে, প্রার্থনা, এটা প্রেডিকেট। তাহলে কে? একজন প্রার্থনা করছে। এখানে রাইটিং, একজন লিখছে। কে লিখছে? কোন একজন, এটা সাবজেক্ট। আর এর পরে আমরা প্রেডিকেটে হয়তো লিখবো রাইট অর ইজ রাইটিং অর ইজ রিডিং, এভাবে আমরা যেটা বলি কেন, যেভাবে বলি হয়ে যাবে, এটা প্রেডিকেট হবে। তারপরে এখানে কি? এই অংশটা হলো মাছ সাঁতার কাটছে। তাহলে সাঁতার কাটছে, পানিতে সাঁতার কাটছে, সেটা হবে প্রেডিকেট। কি সাঁতার কাটছে? এখানে আমরা কি লিখবো? ফিশ। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। আর যে অংশটা বুঝতে পারোনি বা কোথাও কোনো কনফিউশন রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবা, এবং আরো কি কি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা লিখবা। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।